বিপদ, বিপদ, বিপদ! জঙ্গলে নেমেছে এক ভয়ঙ্কর বিপদ। সকল সুন্দরবনবাসী নৌকা মাঝিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, জঙ্গলে এক লাল দানবের উৎপাত বেড়েছে। কেউ কোনো পর্যটককে নিয়ে ঝাড়খালি থেকে মরিচঝাপি রেঞ্জের মধ্যে প্রবেশ করবে না। সেখানে পর্যটক ও মাঝিদের জন্য প্রাণের ঝুঁকি আছে। ওদিকে যাওয়া কিছুদিন বন্ধ রাখতে হবে। যদি কেউ এই রেঞ্জের মধ্যে ধরা পড়ে, তাকে নৌকা সহ গ্রেফতার করা হবে, সঙ্গে 500 টাকা জরিমানা করা হবে। কি হে হরেন মাঝি, ফরেস্টার থেকে কি বলছে সব শুনেছো? তাই তো দেখছি, এমনিতেই দুটো পয়সা কামাতে পারছে না, তার উপর আবার জঙ্গলে লাল দানব। এমন চলতে থাকলে কি করে বাঁচবো আমরা, বলো তো দেখি বরেন? ঠিকই বলেছ রমেশ মাঝি, আমাদের সুন্দরবনে একের পর এক বিপদ লেগেই আছে। কখনো ঝড়ের তাণ্ডব, কখনো বাঘের তাণ্ডব, আবার কখনো ডাকাতের তাণ্ডব। এইভাবে কি করে বাঁচা যায়? কি আর করব বল, ফরেস্টটা যখন মানা করে গেছে, তখন তো ওদিকে যাওয়াই চলবে না। দুটো টাকা কামাতে গিয়ে শেষে প্রাণ টানাটানিতে পড়বে। বুঝলে শাহিদ ভাই, কদিন ধরে মনটা খুব ঘুরতে যাওয়ার ইচ্ছা করছে। চলো না কোনো একটা জায়গা থেকে একটু ঘুরে আসি। ঘুরতে যাবে বলছো? একদিন গেলেই হবে। তো কোথায় যাবে ঘুরতে? এই শহরাঞ্চলে ঘুরতে তেমন ভালো লাগে না। আমার ভালো লাগে গ্রাম, জঙ্গল, নদী, খাল, নৌকা, নদীর হাওয়া, এই সব। কোনো গ্রাম জঙ্গল এলাকায় গেলে একটু ভালো লাগে। তোমার কি তেমন কোনো জঙ্গল জানাশোনা আছে? না ভাইয়া, আমি তেমন কোনো জঙ্গল চিনি না। তবে শুনেছি গুজরাট, বিহার আর উত্তরাঞ্চলে নাকি বড় বড় জঙ্গল আছে। সেখানে কোনো একদিকে গেলেই হয়। আচ্ছা, তোমার মামার বাড়ি কি বলেছিলে তো সুন্দরবনে? সেখানে একবার গেলে কেমন হয়? মাথা খারাপ হয়ে গেছো নাকি যে সুন্দরবন জঙ্গলে যাবে? আমার বাড়ি মতো মরার ইচ্ছে নেই। কেন, ওখানে আবার কি হয়েছে? সুন্দরবন জঙ্গলে এখন কি উৎপাত বেড়েছে তাকে তুমি জানো? কি আবার? হয়তো বড় বড় কোনো বাঘ আছে যারা মানুষ ধরে খায়, আর বেশি কিছু না। বাঘ হলে তো ভালোই হতো, কিন্তু ওটা যে বাঘের থেকেও ভয়ঙ্কর। মামা কাল রাতে ফোন করে বলেছে। কি বলছে? কি বাঘের থেকেও ভয়ঙ্কর? এটা শুনে তো আমার কৌতূহল আরো বেড়ে গেল। এবার ওখানে যাওয়ার ইচ্ছা আরো বেড়ে গেল। বুঝতে শাহিদ ভাই, চলো না একটু সুন্দরবন থেকে ঘুরে আসি। না ভাই, আমি ওখানে যাব না। ভেবে রাখো, সুন্দরবনে আমাকে নিয়ে গেলে তুমি যত পারো তত মদ খাওয়াবো। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে চলো একদিন যাব। কবে যাবে বলো? কালকেই। ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল রওনা দেব। মাঝি ভাই, ও মাঝি ভাই, এই আসছি আসছি। তাহলে কোথায় যাবে বাপু তোমরা? আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু জঙ্গল দেখাতে পারবে? খবর তো আছে ওই জঙ্গলে যাওয়া যাবে না, ওই জঙ্গলের অবস্থা এখন ভালো নয়। ফরেস্টার ডিপার্টমেন্টটাকে বারণ করে দিয়েছে। ওখানে যাওয়া নৌকা সহ গ্রেফতার করা হবে। কেন, কি হয়েছে জঙ্গলে? জঙ্গল ওই উৎপাটে অনেক বেড়েছে। যে একবার ওই জঙ্গলে যায় সে আর বেঁচে ফিরে আসে না। আপনারা কোথা থেকে আসছেন বলেন তো? আমরা আসছি নওদা থেকে। ও, তাই কিছু জানেন না? আর কিছু জানতেও হবে না। আপনারা ভালো চাইলে বাড়ি ফিরে যান, এটা আপনাদেরই ভালো হবে। তাই করো হরি, চলো আমরা সরাসরি বাড়ি খেয়ে যাই। এসব কি বলিছ তুমি জুয়েল ভাই? মাঝিকে দেখে তো মাতাল মাতাল লাগছে। একদম তোমার মতো। ছেড়ে দাও তো এসব, নাও মাল খাও। কি মাঝি ভাই, তুমি একটু খাও নাকি বিদেশি মদ? দিলে একটু দাও। অনেক দিন বিদেশি মদ খাইনি। হরিয়া খেতে খেতে আমার মুখটা কেমন যেন হরির মতো হয়ে যাচ্ছে। এটা তুমি দারুণ বলেছ। হরিয়া খেতে খেতে তোমার মুখটা সত্যি হরির মতো হয়ে যাচ্ছে, আর বুদ্ধিটাও তেমন হরির মতোই হয়ে যাচ্ছে। আমাদের এই লাল দানবের জঙ্গলে নিয়ে গেলে তোমাকে অনেক টাকা দেব, আর পেট ভরে বিদেশি মাল খাবো। ভাগ্যের মধ্যে তো কারোর হাত নেই,
মুড়ির চাপি দিয়েই হরেনের ছেলে ভালোই কামাবে, আর আমি ঘাটে বসে বসে মশা মারবো না। আমার ভয় পেলে চলবে না, আমাকেও কিছু ইনকাম করতে হবে। আরে মাঝি ভাই, চুপি চুপি কি ভাবছেন? আমাদের নিয়ে যাবে কি না? এমন সুযোগ তো বারবার আসে না তোমার। তাই বাবারা, আমি তোমাদের ওই লাল দানবের জঙ্গলে নিয়ে যেতে পারি, তখন তোমরা আমাকে কত টাকা দেবে? আমরা দুজনে আছি, মানে তোমাকে 2000 টাকা দেব। ওরে বাবা, এত টাকা! তার উপর আবার বিদেশি মদ! আজ সকালে যে কার মুখ দেখে উঠেছি! এই নাও বাবুরা, এই সেই জঙ্গল, এখানে সেই লাল বাঘ থাকে। দেখো ভাই, কত সুন্দর নিরিবিলি জায়গা। চলো না ওখানে গিয়ে একটু মজা করে আসি। ওরে বাবা, জঙ্গলের ভেতরে ঢুকে বল খাবো বলছো? রাত হয়ে যদি ওখানে রাত্রিবাস করো তাহলে তো আর ফিরতে পারবে না। আমি কিন্তু জঙ্গলের ভেতর ঢুকে পারবো না, গিলে খাবে। আমি এখানে দাঁড়িয়েছি। আরে হ্যাঁ, তোমাকে যেতে বলছি না। ভেতরে কোনো সমস্যা হলে আমরা তোমাকে ডাকবো। ঠিক আছে বাবুরা, তোমরা যাও, আমি এখানেই আছি। ওরা শুধু একটু রোমাঞ্চ খুঁজতে এসেছিল সুন্দরবনে, কিন্তু ফিরে গেল না আর কখনো। জঙ্গলের নিয়ম কেউ ভাঙতে পারে না, প্রকৃতি সবসময় নিজের বিচার করে নেয়। তাই মনে রেখো, সাহস ভালো, কিন্তু বোকামি নয়। কমলা বুড়ি তার ছেলে দীপক আর পুত্রবধূ মীরার সঙ্গে থাকতেন, কিন্তু এই সংসারে তিনি কোনোদিন শান্তিতে থাকতে পারলেন না। ছেলে আর বৌমা তাকে সব সময় কষ্ট দিত। এতক্ষণ ধরে রান্নাঘরে কি করছো তুমি? কতক্ষণ হয়ে গেল, এখনো খাবার রাধা শেষ হলো না কেন? আমার তো পেটের মধ্যে ইঁদুর লাফাচ্ছে। আর একটু সময় দাও মা, ডালটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে দেব। আমাকে মা বলে ডাকো না, আমি তোমার মা নই। তুমি এত ধীরে ধীরে কাজ করো, আমি কি বসে বসে তোমার জন্য অপেক্ষা করব? আর কত কথা শুনবো? আমি কি কিছু বললাম? বয়স হয়েছে বলে এখন আর শরীর সেভাবে চলে না। অজুহাত দিও না। গতকাল তো বাজারে তোমাকে বেশ তাড়াতাড়ি হাঁটতে দেখেছি, এখন আবার শরীর খারাপ। হ্যাঁ, তোমার বাবা মা কি কখনো তোমাকে বড়দের সম্মান করতে শিখিয়েছিল? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? শুধু একটু শান্তি চাই। চুপ করো, এক্ষুনি খাবার এনে দাও, আমাকে অপেক্ষা করাতে পারবে না। মীরা তার শাশুড়ি মাকে অনেক বকাঝকা করে সেখান থেকে চলে গেলেন। কমলা বুড়ি তার ছেলে দীপক ও পুত্রবধূ মীরা একসাথে খেতে বসেছে। আর একটু ডাল আর একটু ভাত দাও, আমার পেট ভরেনি। কি? আর ভাত? কত খাবে তুমি? এত বড় পেট নিয়েও এখনো ভরেনি? বয়সে বেশি খেলে শরীর খারাপ হবে। মা, তোমার জন্য আলাদা রান্না করতে হয়, তারপরও তোমার মন ভরে না। এত খাবে কোথা থেকে এনে দেব? আমরা টাকা বৃথা উড়াতে বসে আছি নাকি? আমি তো সামান্যই খেয়েছি, সত্যি আর একটু দরকার ছিল। 2 মুঠো ভাত চাইছিলাম শুধু। মা, তুমি সারা দিন ঘরে বসে থাকো, কোনো কাজকর্ম করো না। এত খিদে কেন লাগে বলো তো? যা দেওয়া হয়েছে তাই খাও, এই বয়সে এত খাওয়ার দরকার নেই। একেবারে ঠিক। এত কিছুর দাম কেমন জানো? সব তোমার পেছনেই নষ্ট হয়। তুমি বেশি খেলে আমরা কি খাবো? আমাদের কথাও তো ভাবতে হবে। আমার কান পুড়ে গেল তোমাদের কথা শুনে। 2 মুঠো খাবারও কি দিতে পারবে না? তবে আমি তোমাদের কাছে বোঝাই হয়ে গেছি, তাই না? অবশ্যই বোঝা হয়েছ। ঘরে বসে বসে খেয়ে খেয়ে দিন দিন মোটা হচ্ছ। এটা ভালো কিছু নয়। বয়স হলে মানুষকে হালকা পাতলা থাকা ভালো।
এবার চুপ করে খেয়ে ওঠো, বেশি কথা বললে খাবারটুকুও বন্ধ হয়ে যাবে। কি ধরনের ছেলে জন্ম দিয়েছিলাম আমি? মেয়ে হলে অন্তত আমাকে দেখতো। তুমি তো ছেলে হয়ে শত্রুর মতো আচরণ করছো। এক রাতে দীপক আর মীরা পরিকল্পনা করল। শোনো দীপক, এভাবে আর চলতে পারে না। তোমার মা আমাদের জন্য বোঝা হয়ে গেছেন। আমাদের ওকে ঘর থেকে বের করতে হবে। কি বলছো মীরা? নিজের মাকে ঘর থেকে বের করে দিই? ও তো আমার মা। এখন কোথায় যাবে বলো তো? কেন যাবে না? যে খালি খায় আর বসে থাকে তাকে ঘরে রাখা যায় না। যদি আমাদের সন্তান হয় তবে তারা কি শিখবে? আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা, তোমার কথাই ঠিক মনে হচ্ছে। অন্য কোনো উপায় দেখি না। মা, আর কোনো নাটক করো না। যা বলছি তাই করো। মা, এখন থেকে আমি আর তোমাকে খাওয়াতে পারবো না। তুমি আমাদের পরিবারের জন্য বোঝা। তুমি এখান থেকে চলে যাও। দীপক, কি বলছিস তুই এসব? আমি তোর বোঝা হয়ে গেছি এখন? রাতের অন্ধকারে আমি কোথায় যাব? আমাকে এভাবে ফেলে দিও না। মা, এতদিন আমরা সহ্য করেছি, এখন আর পারছি না। তুমি আমাদের জন্য বোঝা হয়ে গেছো। হ্যাঁ, ঠিক তাই। এক্ষুনি বের হও। আমি চাই না তোমাকে আর চোখের সামনে দেখতে। দীপক, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে বের করে দিও না। যদি তোমার বাবা বেঁচে থাকতেন তাহলে এমন হতো না। মা, সময় ফুরিয়ে গেছে, এখন চুপচাপ বের হয়ে যাও। অসহায় কমলা বুড়ি রাতের অন্ধকারে দিশাহারা হয়ে রাস্তায় বেরিয়ে গেলেন। পথে তার সঙ্গে দেখা হলো এক বৃদ্ধার, সুবর্ণা বুড়ি। আরে কমলা দিদি, এত রাতে কোথায় যাচ্ছ? সব ঠিক আছে তো? আমার আর কিছু নেই। ছেলে বৌমা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমি একা। হায় হায়, নিজের মাকে কেউ বের করে দেয়? এসো আমার সঙ্গে, আমি একা থাকি। তুমি যতদিন চাইবে আমার ঝুপড়িতে থাকতে পারবে, আমি তোমাকে কষ্ট দেব না। কমলা অবশেষে সুবর্ণার সঙ্গে থাকতে শুরু করলেন। এদিকে গ্রামে সব ছড়িয়ে পড়ল। শুনছো ফরিদা, আজকালকার ছেলেদের আচরণ দিনকে দিন কেমন খারাপ হয়ে যাচ্ছে। কি বলো বৌমা, আবার কি ঘটল? আর বলো না রে, দীপক নামের ছেলেটাকে তো চেনোই তাই না? কাল রাতেই নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হায় আল্লাহ, নিজের মাকে? কি দোষ করেছিল সেই বুড়িমা? দোষ কিছুই না রে বোন, বউয়ের কথায় অন্ধ হয়ে গেছে ছেলেটা। বউ নাকি বলেছে, তোমার মা থাকলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। আর তাতেই দীপক নাকি রাতের অন্ধকারে নিজের মাকে দরজার বাইরে ফেলে দিল। মানুষ এতটা পাষাণ হতে পারে ভাবতেই পারছি না। যেই মা তাকে বুকের দুধ খাইয়ে বড় করেছে, আজ সেই মাই আশ্রয়হীন। ঠিক তাই রে, মা তখন কেঁদে কেঁদে বলছিল, বাবা, আমার যদি কোনো দোষ থাকে আমায় ক্ষমা করে দিস, কিন্তু রাতে এইভাবে বের করে দিস না। কিন্তু ছেলেটার বুক নরম হয়নি। এমন সন্তান যেন কারোর ঘরে না জন্মায় রে। আজকালটার কিছু বউ আর ছেলে নিজেদের সুখের জন্য মায়ের কষ্টকেও পাত্তা দেয় না। গ্রামপ্রধান রমনাথ বাবু শুনে অবাক হয়ে গেলেন। বাবু, দীপক আর মীরা মিলে কমলাবুড়িকে ঘর থেকে বের করেছে। রাতের অন্ধকারে তাকে রাস্তায় ঘুরতে দেখেছি। ছি ছি, যে ছেলে নিজের মায়ের সম্মান রাখতে পারে না তার সমাজে কোনো স্থান নেই। এর বিচার হবে। রমনাথ বাবু জানতেন দীপক আর মীরা খুব লোভী, তাই তিনি ফাঁদ পাতলেন। রমনাথ বাবু দীপককে উচিত শিক্ষা দেওয়ার জন্য দীপকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তাই রমনাথ বাবু দীপকের বাড়িতে গেলেন। দীপক, জানো কি, তোমার মায়ের নামে অনেক জমি আছে। কাগজ যদি না খুঁজে পাও অন্যরা দখল করে নেবে, সাবধান হও। দীপক ও মীরা চমকে গেল। দীপক, তোমার মায়ের নামে যে পুরনো সম্পত্তিটা ছিল তার খবর জানো? সম্পত্তি? আমার মায়ের নামে কিছু আছে নাকি? মা তো কখনো বলেনি। আরে বলবে কি করে, এতদিন তো অন্য লোকেরা ওই জমি দখল করে খেয়ে বসে আছে। এখন সময় এসেছে ওই জমি ফিরে পাওয়ার। কিন্তু কাগজপত্র রেডি না করলে কিছুই হবে না। মানে এখন যদি আমি চেষ্টা করি তাহলে জমিটা ফিরে পেতে পারবো? হ্যাঁ, পারবে, তবে একটু ঝুঁকি আছে। তোমার মা যদি এখনো ওই সম্পত্তির দাবি করে
তাহলে ওর স্বাক্ষরও লাগবে। যাই হোক, আমি যাচ্ছি এখন, ভালো করে ভেবে নিও। এই বলে রমনাথবাবু ধীরে ধীরে চলে যায়। দীপক গভীর চিন্তায় ডুবে যায়। ঠিক তখনই তার স্ত্রী মীরা, ওগো, আমি কি শুনলাম, সম্পত্তি? তাহলে আমরা তো অনেক টাকার মালিক হয়ে যাব, তাই না? চুপ করো মীরা, টাকার লোভেই তো তোমার কথায় আমি আমার মাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আজও সেই রাতটা ভুলতে পারি না। ওগো, আবার পুরনো কথা তুলো না। মা তো আমাদের কিছুই দেননি। এখন যদি সুযোগ এসেছে, তাহলে কেন ছাড়বো? তুমি জানো না মীরা, মা কিছু দেননি কারণ তার নিজেরই কিছু ছিল না। আজ শুনছি মার নামে সম্পত্তি ছিল, কিন্তু তিনি চুপ ছিলেন, যেন কেউ লোভ না করে। আমি যদি তাকে না তাড়াতাম, আজ হয়তো এই লজ্জাটা সহ্য করতে হতো না। আমি ভুল করেছি দীপক। আমি শুধু ভালো জীবন চেয়েছিলাম, কিন্তু বুঝিনি সেই চাওয়াই আমাদের অভিশাপ হয়ে দাঁড়াবে। ওগো, চলো আমরা মাকে খুঁজে বের করি। হ্যাঁ মীরা, মায়ের আশীর্বাদ ছাড়া কোনো সম্পত্তি সুখ দিতে পারে না। এখন আমার একটাই কাজ, মাকে খুঁজে বের করা। তার ক্ষমা না চাইলে আমি শান্তি পাব না। এই বলে দীপক ও মীরা কমলা বুড়িকে খুঁজতে লাগল। তারা হাঁটতে হাঁটতে সুবর্ণা বুড়ির বাড়িতে গেলেন। মা, আমরা তোমাকে নিতে এসেছি। তোমাকে ছাড়া ঘর শূন্য লাগে। আমাদের ভুল হয়ে গেছে, ফিরে চলো। তোমরা আমাকে রাতের অন্ধকারে বের করে দিয়েছিলে, এখন হঠাৎ এত মায়া কেন? শুধু জমির জন্যই তো এসেছ। না শাশুমা, আমরা সত্যিই তোমাকে ভালোবাসি। ভুল হয়ে গিয়েছিল, এবার থেকে আর কষ্ট দেব না। দূর হও, যদি আমি আশ্রয় না দিতাম তবে তোমাদের মা আজ ভিক্ষা করত। তোমরা মানুষ নও, অমানুষ। দীপক আর মীরা লজ্জায় মাথা নিচু করে ফিরে গেল। সমাজে তাদের লজ্জাজনক অবস্থার কারণে কেউ আর সাহায্য করল না। মীরা অসুস্থ হয়ে পড়ল, কিন্তু গ্রামে কেউ চিকিৎসক ডেকেও আনল না। মীরা, আমরা ভুল করেছি, মাকে কষ্ট দিয়ে বড় পাপ করেছি। আজ সেই পাপের ফল ভুগছি। হ্যাঁ দীপক, আমারও এখন বুঝতে পারছি, যদি আবার মায়ের কাছে ক্ষমা চাইতে পারতাম। তারা অবশেষে কমলা বুড়ির কাছে ক্ষমা চাইতে গেল। মা, আমাদের মাপ করে দাও, আমরা ভুল করেছি। আমি তোমাদের মাফ করেছি, তবে আমি এখন একা শান্তিতে থাকতে চাই। সুবর্ণা আমার সঙ্গী হবে। তোমরা সুখে সংসার চালাও, আমি দূর থেকে আশীর্বাদ করব। শেষমেশ কমলা বুড়ি আর সুবর্ণা বুড়ি নদীর ধারে ছোট্ট ঘরে একসঙ্গে নতুন জীবন শুরু করলেন। বহুদিনের দুঃখ, অবহেলা আর কষ্টের পর তারা শান্তি পেলেন। কেমন আছো এখন বোন? শান্তি পেয়েছ তো? হ্যাঁ বোন, অনেক শান্তি পেয়েছি। জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি মিলেছে।